যেদিন থেকে অসুস্থ হয়েছো সেদিন থেকেই আমি পাখিদের বাসায় কাজ করে সংসার চালাচ্ছি। ভেবেছিলাম কাজ করে যে টাকা পাবো তা থেকে কিছু টাকা জমিয়ে তোমার চিকিৎসা করাবো, কিন্তু সেসব তো কিছুই হচ্ছে না টোনা। আমি তোমার কষ্ট বুঝতে পারছি টুনি, কিন্তু কি আর করব বলো? ভগবান না আমাকে সুস্থ করছে না মৃত্যু দিচ্ছে। আমার যে এভাবে বিছানায় পড়ে থাকতে একদম ভালো লাগে না। এইসব অলক্ষণে কথা তুমি মুখে এনো না টোনা। আমার যত কষ্টই হোক না কেন, দেখো আমি একদিন ঠিক তোমার চিকিৎসা করিয়ে তোমাকে সুস্থ করে তুলবো। জানো টোনা, আমি ভেবেছি এইবার আমি নিজের হাতে চুড়ি বানিয়ে সেই চুড়ি বাজারে বিক্রি করব, কারণ এখানে তো কারো চুড়ির দোকান নেই। তবে টোনা, আমি এখন চুড়ি বানানোর উপকরণগুলো জোগাড় করি, কেমন? এই সুন্দর বনটি হলো সোনাইমুড়ি বন। সেই বনেই বাসা বানিয়েছে টোনা আর টুনি পাখি। কিন্তু হঠাৎ করে টোনা অসুস্থ হয়ে যাওয়ায় সংসার চালাতে টুনির অনেক কষ্ট হতো। অবশেষে টুনি নিজেই চুড়ি বানিয়ে নিজেই বিক্রি করার পরিকল্পনা করে। দেখো টোনা, আমি কত সুন্দর করে চুড়ি বানিয়েছি, নিশ্চয়ই এগুলো সবার অনেক পছন্দ হবে। তবে টোনা, আমি এগুলো বিক্রি করতে গেলাম, কেমন? এই কথা বলে টুনি তার বানানো চুড়িগুলো নিয়ে বনে যায়। চুড়ি নেবে গো চুড়ি, আছে নানান রকমের চুড়ি, কে কে নেবে চুড়ি, এসো চুড়ি নেবে গো চুড়ি। টুনির এমন আওয়াজ শুনে সেখানে সখী পায়রা মিষ্টি দিয়ে চলে আসে, আর এত সুন্দর চুড়ি দেখে তো তারা অনেক খুশি হয়। আরে বাহ টুনি, তোমার চুড়িগুলো তো অনেক সুন্দর। আমি আগে কখনোই এত ভালো ভালো চুড়ি দেখিনি। দাও দাও টুনি, আমাকে এক ডজন চুড়ি দাও তো। তবে তুমি এই চুড়িগুলো কোথায় পেলে? এগুলো আমি নিজের হাতেই বানিয়েছি গো, তোমাদের অনেক ভালো লেগেছে তাই না? হ্যাঁ হ্যাঁ টুনি, তোমার বানানো চুড়ি আমাদের সত্যি অনেক ভালো লেগেছে। এখন থেকে আমরা সবাই তোমার কাছেই চুড়ি নেব, বুঝেছো? টুনি, আমাকেও 2 ডজন চুড়ি দাও তো। এরপর টুনি সুখী পায়রা আর মিষ্টি টিয়েকে চুড়ি দেয়। তখন তারা টুনিকে টাকা দিয়ে খুশি মনে বাড়ি চলে যায়। এভাবেই টুনি সারাদিন চুড়ি বিক্রি করে অনেক টাকা উপার্জন করে। ধীরে ধীরে টুনির বানানো চুড়ির কথা বনের চারদিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে টুনির বাসার পাশেই থাকা কাকুলি কাকে টুনির এমন উন্নতি দেখে একদম সহ্য হয় না। না, এই শয়তান টুনি আগে কত গরিব ছিল, আমার বাসাতে কত কাজ করে খেয়েছে, কিন্তু এখন দেখো ও চুড়ি বিক্রি করে আমার থেকেও অনেক বড়লোক হয়ে যাচ্ছে। না, আজ থেকে আমি ওর মতো চুড়ি বানিয়ে বিক্রি করব। তখন সবাই আমার থেকে চুড়ি নেবে, আর আমিও তখন অনেক টাকা উপার্জন করে ওর থেকে বড়লোক হব। এসব পরিকল্পনা করে কাকলিকা সেদিন থেকে চুড়ি বিক্রি করা শুরু করে। ও শালু শালি, কোথায় যাচ্ছো? তাও আবার আমার বানানো চুড়ি না নিয়ে যাচ্ছো? এসো এসো, চুড়ি কিনে নাও আমার থেকে। জানো, আমি এই ভালো ভালো চুড়িগুলো অনেক সস্তা দামে বিক্রি করি গো। নাও নাও। না গো কাকুলি, আমি তোমার কাছ থেকে কোনো চুড়ি কিনবো না। তোমার বানানো চুড়ির থেকে টুনির চুড়ি অনেক ভালো, বুঝতে পেরেছো? আর তুমি যতই সস্তা দামে চুড়ি বিক্রি করো না কেন, আমরা কেউ তোমার চুড়ি কিনবো না। এই কথা বলে শালু শালিক রেগে সেখান থেকে চলে যায়। কি? আমার বানানো চুড়ির থেকে টুনির বানানো চুড়ি অনেক ভালো? দাঁড়াও টুনি, আর যে করেই হোক তোমার চুড়ি আমি ভেঙেই ছাড়বো। তখন দেখি তোমার ওই ভাঙা চুড়ি কে কিনে নেয়। এই কথা বলে কাকুলি কাক টুনির বাসায় যায়, আর সুযোগ বুঝে কাকুলি টুনির সব চুড়ি ভেঙে দিয়ে ছুটতে পালিয়ে যায়। আর এসবের কিছুই টোনা জানতে পারে না, কারণ টোনা ঘুমিয়েছিল। আর একটু পরেই টুনি বাসায় ফিরে আসে। হায় ভগবান, কে আমার এত বড় ক্ষতি করলো? আমি একটু আগে চুড়িগুলো বানিয়ে বনে দানা আনতে গেলাম, আর এসে চুড়ি বেচতে যাব বলে, তো এই সময়ের মধ্যে আমার চুড়িগুলো কে ভেঙে দিয়ে গেল? এসব বলে টুনি অনেক কাঁদছিল। আর এভাবে কাকলি কাক রোজ এসে টুনির চুড়ি ভেঙে দিয়ে যেত, আর টুনি ঠিক এইভাবেই কাঁদতো। একদিন সকালে টুনি অনেক কষ্ট করে চুড়ি বানায়। যাক, অবশেষে আমার চুড়ি বানানো শেষ হলো। তবে আমি এবার বাজারে যাই, ঘরে তো বাজারও নেই। বাজার নিয়ে এসে তারপর না হয় চুড়িগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাব। এই কথা বলে টুনি খুশি মনে বাজার করতে যায়, আর এই সুযোগে কাকলি কাক এসে টুনির সব চুড়িগুলো নিয়ে যায়। এদিকে বাজার শেষ করে টুনি বাড়িতে যখন এসে চুড়িগুলো দেখতে না পায়, তখন টুনি ভীষণ ভেঙে পড়ে।
সে কি, আমার তো সব চুড়ি এখানে রেখে বাজার করতে গেলাম, তবে আমার চুড়িগুলো কে নিয়ে গেল? এতদিন না হয় আমার চুড়িগুলো ভেঙে দিয়ে গেছে, আর আজকে চুড়িগুলো নিয়ে গেছে। তবে ঠিক আছে, আজ থেকে আমি আর চুড়ি বানাবো না। তখন দেখি কে আমার সর্বনাশ করতে আসে। সব কথা বলে টুনি অনেক কাঁদতে থাকে, আর সেদিনের পর থেকে টুনি আর চুড়ি বানায় না। টুনিকে এতদিন চুড়ি বিক্রি করতে না দেখে একদিন সব পাখিরা তার বাসায় আসে। কি গো টুনি, তুমি এখন চুড়ি বিক্রি করো না কেন বলো তো? আর দুদিন পরে তো আমার মেয়ের বিয়ে। আমি তো ভেবেছি তোমার হাতের বানানো চুড়ি আমার মেয়ের বিয়েতে আমার মেয়ের হাতে পরাবো, কিন্তু তোমাকে এখন চুড়ি বিক্রি করতে দেখা যায় না কেন বলো তো? তুমি কি এখন চুড়ি বানাও না? বলো তো কি হয়েছে তোমার? এরপর টুনি তার চুরির ব্যাপারে সবটা পাখিদের খুলে বলে। সব শুনে পাখিরাও অনেক কষ্ট পায়। আহারে টুনি, তুমি আর কষ্ট পেও না কেমন? একদিন তুমি নিশ্চয় চোরকে খুঁজে পাবে। তবে এবার আমরা আসি গো। এরপর তারা সেখান থেকে চলে যায়, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর টোনাটুনির সংসারে অনেক অভাব দেখা দেয়। একদিন টুনি অসহায় হয়ে কাকুলি কাকের বাড়িতে যায় সাহায্য চাইতে। আর তখনই টুনি দেখে আর বানানো চুড়িগুলো কাকুলির বাসায়। তখন টুনি অনেক রেগে যায়। এ কি কাকুলি বোন, আমার বানানো চুড়ি তোমার বাড়িতে কেন? ও, তাহলে আমি এবার বুঝেছি, তুমি তাহলে এতদিন আমার চুড়িগুলো ভেঙেছো। দাঁড়াও, আমি এখনই সবাইকে এই খবরটা জানাচ্ছি। এই কথা বলে টুনি বাকি সব পাখিদেরকেও ডেকে আনে, আর তার বানানো চুড়িগুলো সবাইকে দেখায়। সে কি, সত্যি তো এগুলো তো সব টুনির বানানো চুড়ি। আর আমরা টুনির বানানো চুড়ি খুব ভালো করেই চিনি। ছি 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 কাকুলি, শেষে কিনা তুমি চুরি করতে শুরু করে দিয়েছো। হীরা, চুরির অপরাধে কাকুলিকে এই বন থেকে তাড়িয়ে দেওয়া হবে। কি বলো তোমরা? পায়রার এমন কথায় সব পাখিরা সম্মতি দেয়, আর কাকুলি কাককে বন থেকে তাড়িয়ে দেওয়া হয়। আর তারপর থেকে টুনি আবারও চুড়ি বানিয়ে বিক্রি করতে থাকতো, আর সুখেই দিন কাটাতো। ফিরল না। সে কি গো, তুমি তাকে কল দেওয়ার চেষ্টা করনি? চেষ্টা তো করেছি, কিন্তু তার ফোনে তো কোনো কলই যাচ্ছে না। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে টুনি। এসব কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর এদিকে বড় একটা গাড়ি এসে বান্টির উপর দিয়ে চলে যায়, আর বান্টির মৃতদেহের উপরে একটা চিঠিও লিখে যায়। এ কি, আমার বান্টির আবার এটা কি হলো? টুনি দিদি, এই দেখো আমার বান্টি, ও কেন কথা বলছে না? কথা বলো বান্টি, কথা বলো। সখী দিদি, তোমার বান্টি যে আর কোনোদিনও কথা বলবে না, কারণ বান্টি দাদা যে মারা গেছেন। না না, এটা কিছুতেই হতে পারে না। আমাকে ছেড়ে ও কিছুতেই চলে যেতে পারে না। সুখী দিদি, তুমি একদম কেঁদো না গো। কিন্তু বান্টি দাদার উপর ওটা কিসের কাগজ? আর কিছু লেখা আছে বলে মনে হচ্ছে। এরপর টুনি বান্টির মৃতদেহের উপর থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করে। তোদের বসবাসরত কাজটা আমার, আর ওই ঘরও আমার। তোরা এখান থেকে চলে যা। আমার চেলারা এসে এখানে ঘাঁটি কাটবে। যদি তোরা আমার কথার অবাধ্য হোস, তবে আমি তোদের হালও বান্টির মতোই করব। এই ঘর তো আমরা বানিয়েছিলাম, তাহলে আবার এই ঘরটা অন্য কারো কি করে হলো? তাছাড়া বান্টি তো আমাকে এসব নিয়ে কোনোদিন কোনো কথা বলেনি। আমার মনে হচ্ছে কি দিদি, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আর তাছাড়া কোনো দুষ্ট পাখির হাতও রয়েছে। আমাদেরকে ওকে খুঁজে বের করতে হবে। এবার আমি আমার বান্টিকে ছাড়া কি করে বেঁচে থাকবো টুনি দিদি? কেতো না গো, তুমি একদম কেতো না। এবার যে বান্টি দাদা সৎকার করানোর জন্য নিয়ে যেতে হবে। এরপর জঙ্গলের অন্যান্য পাখিরা এসে বান্টির দেহকে নিয়ে যায় আর তার মৃতদেহকে সৎকার করায়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর এইদিকে, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি করে এইদিকে আয়, এইদিকে আয় তোরা। আমি যে একটা দুঃস্বপ্ন দেখেছি। কি রে, কোথায় কোথায় তোরা সবাই? কি হয়েছে গো মিনু মাসি, এভাবে ডাকছো কেন? বলো তো এবার কি হয়েছে? আমি দেখলাম আমাদের জঙ্গলে একটা কালো ছায়া নেমে এসেছে, আর সেই ছায়াটা পুরো জঙ্গলকে কেমন ওলট পালট করে দিচ্ছে। আর পাশাপাশি দুটো ঘরকে চাইছে। আমি সেই ঘর দুটোকে দিতে চাইনি, তার জন্য আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আর জানিস তো, এই ঘটনার সাথে সাথেই আমার ঘুম ভেঙে গেছে। এসব তুমি কি বলছো কি মিনু মাসি? সেদিনও বান্টিকে হত্যা করে একটা চিঠি কে যেন দিয়ে গেছে, আর আজ কিনা তোমার এসব স্বপ্ন দেখা। সত্যি কি এই দুই ঘরের জন্য কোনো বিপদ নেমে আসছে? শোন, এবার থেকে তোরা একটু সাবধানে থাকবি। আমার তো মনে হচ্ছে এসবই ওই ভুতুড়ে আত্মার কাজ। ও চাইছে পুরো জঙ্গলকে কেড়ে নিতে। এসব তুমি কি বলছো কি মিনু মাসি? কার আত্মা? আর সে কেনই বা পুরো জঙ্গল দখল করে নেবে বলো তো? না না, ওসব তেমন কিছু নয়। তোরা সবাই এবার জঙ্গলে ফিরে যা, আর সবাই একটু সাবধানে থাকিস, তাতেই হয়ে যাবে রে। না না মিনু মাসি, আমরা কোথাও যাব না। তুমি এখন আমাদেরকে আগে বলো, তুমি কার আত্মার কথা বলছিলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোরা যখন শুনতেই চাইছিস,
তবে শোন, সে অনেক আগের কথা, তখন আমার বিয়ে হয়নি। আমি সবে মাত্র স্কুলের গণ্ডি পেরিয়েছি। আর জানিস তো, টুনি আর সুখী সেই সময়ই তোদের ওই ঘর দুটোকে বানানো হয়। কি বলছো কি? তখন এই ঘর দুটো বানানো হয় মানে? টোনার বান্টি তো বলেছে এই ঘর দুটো ওরা বানিয়েছে, আর তারপরেই তো ওরা আমাদেরকে এখানে নিয়ে এসেছে। ওরা তোদেরকে মিথ্যে বলেছিল। আসলে ঘর দুটো ছিল এক নর্তকী মুরগি পাখি। তাহলে আবার সেই পাখি নিজের ঘর কেন ছেড়ে দিয়েছে? শোন শোন, তবে কেন ছেড়ে দিয়েছে, ওই দুই ঘরের পেছনে ছিল রকি টোনার বাস। রকি টোনা ওই নর্তকীকে ভীষণ পছন্দ করত। শোন না রে মুন্নি, তুই এই নাচ গান করা বন্ধ করে দে না রে। আমি যদি নাচ গান করা বন্ধ করে দিই তাহলে আমি আবার টাকা কোথায় পাবো? হ্যাঁ, আর টাকা না পেলে আমি খাবো কি? তোকে তো আমি ভালোবাসি বল, আর আমি তোকে বিয়ে করে তোর ভরণ পোষণের সব দায়িত্ব নেবো রে। আমি তো নাচ গান করে বেড়াই, আর তুই তো এই জঙ্গলের অনেক ভালো ছেলে, সবাইকে আমাদেরকে মেনে নেবে বলতো? কে মানলো আর কে না মানলো তাতে আমার কোনো কিছু যায় আসে না রে, তুই মানলেই হলো, বুঝতে পেরেছিস তো? না রে, তা হয় না। আমরা একটা সমাজে বাস করি, আর সমাজের প্রতি আমাদের তো একটা দায়িত্ব আছে। তোর যদি আমাকে এতই ভালো লাগে তবে তুই মোড়লের কাছে যা, আর গিয়ে আমাদের ব্যাপারে সবটা খুলে বল। মোড়ল মশাই যদি আমাকে তোর সঙ্গে বিয়ে দিয়ে দেয় তাহলে এই জঙ্গলের কেউই আমাদের কোনো কথা বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তবে আমি যাচ্ছি ওই মোড়লের কাছে। তবে আমি তোকে সাথে নিয়ে যাবো রে, যা হবে তা একসঙ্গেই হবে। এবারে তুই চল চল আমার সাথে। ওরা দুজনে মিলে মোড়লের কাছে যায় আর তাদের বিয়ের কথা মোড়লকে জানায়। আর এসব কথা শুনে মোড়ল ভীষণ রেগে যায়। কি কি রকি, তুই তো অনেক ভালো একটা ছেলে, এত ভালো একটা ছেলে হয়ে তুই কেন এই নর্তকীকে বিয়ে করতে চাস বলতো, যেখানে আমরা কেউই এই পাখিকে কোনো সম্মান দেই না। আমি যেমন রক্তে মাংসে গড়া পাখি, মনিও তো ঠিক তেমনই রক্তে মাংসে গড়া পাখি। তাহলে কেনই বা আমাদের বিয়েটা মানা যাবে না বলুন তো? তাছাড়া নাচ গান করা তো কোনো খারাপ কিছু নয়, কেউ নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য নাচতেও পারে, গান গাইতেও পারে, তাই বলে তো আর আমরা তাকে ঘৃণা করতে পারি না। দেখ রকি, তুই কিন্তু আমার সঙ্গে অযথাই তর্কে জড়াচ্ছিস। আর একটা কথা তুই কান খুলে শুনে রাখ, আমি তোদের বিয়েটা কখনোই মেনে নিতে পারবো না। তবে আপনিও কান খুলে শুনে রাখুন মোড়ল মশাই, আমি মুন্নিকে বিয়ে করব, আর এটাই হচ্ছে নিশ্চিত। চল মুন্নি চল, এইখানে আর এক মুহূর্ত নয়। জানিস তো, তারপর ওরা ওদের ঘরে ফিরে যায়, আর ঘরে ফিরে গিয়ে দেখে কি আপনারা এখানে কি করছেন? আমরা সবাই তোদের ভালোবাসার ইতি ঘটাতে এসেছি। এইভাবে বিনা অপরাধে তোরা কিনা আমাদেরকে মারলি, আমরা আবারও ফিরে আসবো, আর তখন তোদেরকেও ধ্বংস করব। এই শেষ কথাটুকু বলেই ওরা দুজনেই মারা যায়। আহারে, অনেক কষ্টদায়ক ঘটনা। কিন্তু মাসি, এইসবের সঙ্গে বান্টির কি সম্পর্ক? বান্টি তো ওদের বিষয়ে সবটা জানতে পেরেছিল আর নিজের দাস বানাতে চেয়েছিল। এদিকে আত্মারা তো এই জঙ্গলের ধ্বংসলীলা চালাতে চাচ্ছে, আর তার জন্য প্রয়োজন ওদের ওই দুই ঘর। কিন্তু ওদেরকে যদি ঘরটা দিয়ে দেওয়া হয় তবে তো আমাদের মৃত্যু নিশ্চিত। বলছি কি মাসি, ওদের আটকানোর কি কোনো উপায় নেই? একটাই উপায় আছে, আর তা হলো ওই দুই ঘরকে পুড়িয়ে ছাই করে দেওয়া। মিনুর কথা শেষ হতে না হতে হঠাৎ করে চারদিকে অন্ধকার নেমে আসে, তারই মধ্যে দুটো আত্মা এসে প্রকট হয়। তোদের যে আবার এত বড় সাহস, তোরা কিনা আমাদেরকে ধ্বংস করার কথা ভাবছিস? আজ তো তোদেরকে চিবিয়ে চিবিয়ে খাবো। রকি, তুমি যাও যাও, সব কটাকে ধরে ফেলো। না না, আমাদেরকে ছেড়ে দাও, আমাদের তো কোনো দোষ নেই বলো। আত্মা দুটো কারো কোনো কথা না শুনে পাখিদেরকে ধরে আর ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এদিকে দ্রুত গিয়ে একটা মশাল হাতে নিয়ে তাতে করে আগুন লাগিয়ে সেই দুই ঘরের কাছে যায়। এরপর টুনি সেই দুই ঘরে আগুন লাগিয়ে দেয়, সাথে সাথে দুই ঘর আগুনে পুড়ে যায়। এরপর সাথে সাথে সেই দুই আত্মা অদৃশ্য হয়ে যায়, আর পুরো জঙ্গল আত্মার হাত থেকে বেঁচে যায়। আর জঙ্গলবাসী আবারও সুখে শান্তিতে আগের মধ্যে বসবাস করতে থাকে। কে আছে, দয়া করে আমাকে কিছু খাবার দাও তো দিদি। মেয়ে দুটো ক্ষুধার জ্বালায় অনেক কান্না করছে আমার কাছে। আরে আরে, সেদিন তো তোর স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই না? তুই দাঁড়া, আমি ঘর থেকে খাবার নিয়ে আসছি। তুমি অনেক ভালো দিদি, আমি তোমার এই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না। তোরা যে অনেক অসহায়, তোদের সাহায্য করাই আমাদের কাজ রে টুনি। তোর যদি কখনো কোনো জিনিসের দরকার পড়ে তাহলে কিন্তু আবার আসবে, কেমন? জীবনে অনেক পাপ করেছি, তোদের মতো গরিব দুঃখীদের সাহায্য করে সেগুলো তো মোচন করতে হবে, বল। আসি দিদি, বিপদে পড়লে আবার আসবো। টুনি খাবার নিয়ে এসে তার মেয়েদের খেতে দেয়। এভাবেই আরো বেশ কয়েকদিন কেটে যায়। টুকি, টিনটিন, আমি কাজ খুঁজতে যাচ্ছি রে মা, তোরা বাড়ি থেকে কোথাও যাস না কিন্তু। এমনিতে আমাদের অনেক বিপদ, আর তার মধ্যে তোদের যদি কিছু হয় তাহলে তো আমি মরে যাবো রে মা। মা, মা, তুমি একদম চিন্তা করো না, আমরা দু বোন সারাদিন বাড়িতে থাকবো। তুমি সাবধানে যেও, কেমন?
বোন, মা তো কাজ খুঁজতে গেছে, আর মা তো আজকে বাড়িতে আসতে অনেক দেরি হবে, তাই না? চল আমরা বনের গভীরে গিয়ে কিছু ফল খেয়ে আসি। না না দিদি, মা তো বারণ করেছে বাড়ি থেকে বের হতে, তুমি শোনোনি? আরে পাগলি, মা তো জানবেই না যে আমরা বনের গভীরে গিয়েছিলাম। মা আসার আগেই আমরা আসবো, আর বনের মধ্যে গিয়ে পেট ভরে ফল খাবো আমরা। আর মায়ের কাছেও খাবার চাইবো না আমরা, বুঝেছিস? আর ওখান থেকে আমরা কিছু ফল নিয়ে আসতে পারবো। চল চল, এখন আমরা যাই, বেশি কথা বলিস না তো। আরে আরে, তুমি তো দেখছি ঠিক কথাই বলেছো। চলো চলো তাহলে, আমরা কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবো। ওরা দু বোন বনের গভীরে যায়। অন্যদিকে বনে একটা পরী চলে আসে। মায়ের কাছে শুনেছি এই বনে নাকি অনেকগুলো পাখির বসবাস। আমি তো সরাসরি গিয়ে পাখিদের সাহায্য করতে পারবো না, তাই আমাকে এখানে একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু কিন্তু আমি কি করব? পেয়েছি আমি। এখানে একটা জাদু সোনার কলাপাতার ঘর বানাবো, আর সেই কলাপাতার ঘরকে কথা বলার শক্তি দেব। আগে তো আমি ঘরটা প্রকট করি। সোনার কলাপাতার ঘর, আজ থেকে তোমার কাছে যত গরিব অসহায় পাখি আসবে, তুমি তাদের সবাইকে সাহায্য করবে। আর যদি কোনো ধনী পাখি তোমার কোনো ক্ষতি করতে চায়, তবে কিন্তু তুমি তাকে অবশ্যই শাস্তি দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মালকিন পরি। এবার তবে আমি আসি, আমাকে যে আবার অন্য বনে যেতে হবে। দিদি, এই দিদি, অনেকক্ষণ ধরেই তো আমরা বনে ঘোরাঘুরি করছি, তাছাড়া এখন তো মা আসার সময় হয়ে গেছে। চল চল, আমরা বাড়ি ফিরে যাই। মা যদি বাড়িতে এসে আমাদের না দেখে, তাহলে কিন্তু মা অনেক চিন্তা করবে। আমরা তো ফল খেয়ে পেট ভরিয়েছি, চল আমরা মায়ের জন্য কিছু ফল নিয়ে যাই। এদিকে তো কোনো ফল দেখছি না আমি। চল বোন চল, সামনে গিয়ে আমরা একটু দেখি ওখানে কোনো ফল পাই কিনা আমরা। দিদি দিদি, এই দেখ সোনালি রঙের ঘর। চল তো দিদি চল, আমরা কাছে গিয়ে দেখি আসলে ঘরটা কিসের তৈরি। আরে আরে, এটা তো একটা সোনার কলাপাতার ঘর, আর এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। মনে তো হচ্ছে এ ঘরে কেউ থাকে না। দিদি, এই দিদি, আমাদের তো অনেক অভাব। আমরা যদি ঘর থেকে কয়েকটা সোনার পাতা খুলে নিয়ে বাড়িতে চলে যাই, তাহলে তো আমাদের আর কোনো অভাব থাকবে না। আর এইসব দেখে তো মাও অনেক খুশি হবে। তুই ঠিক কথাই বলেছিস। চল বোন চল, আমরা কয়েকটা কলার পাতা নিয়ে যাই। এই এই, তোদের তো সাহস কম না? যেই না দেখেছিস আমি ঘুমিয়েছি, অমনি আমার ঘর থেকে সোনার কলাপাতা খুলে নিতে যাচ্ছিলি, তাই না? তোরা তো দেখছি অনেক লোভী পাখি। তুমি ভুল ভাবছো, আমরা বুঝতেই পারিনি যে এটা তোমার ঘর। আর শোনো, আমরা লোভী নই, বুঝেছো? তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমি তোদের মতো লোভী পাখিদের খুব ভালো করে চিনি, তাই তো আমি তোদের শাস্তি দিয়েই ছাড়বো। ঘরটি ওদের আর কোনো কিছু বলতে না দিয়ে জাদু করে ঘরটি তাদেরকে নিজের ঘরে বন্দি করে রাখে। এবার তোরা বুঝবি মজা, লোভের শাস্তি স্বরূপ আমার এখানে বন্দি হয়ে থাক। অন্যদিকে টুনি বাড়িতে ফিরে আসে আর তার মেয়েদের দেখতে না পেয়ে পুরো বনে খুঁজতে থাকে। অবশেষে টুনি তাদের খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে আসে। টুকি, টিনটিন, মা তোরা কোথায় গিয়েছিস? পুরো বনে তোদেরকে অনেক খুঁজলাম, কিন্তু আমি তোদেরকে কোথাও খুঁজে পেলাম না। তোরা ফিরে আয় মা, তোরা আমার কাছে ফিরে আয়। আমি যে তোদেরকে ছাড়া একদম থাকতে পারবো না। তোদের কোনো বিপদ হলে আমি কিভাবে বাঁচবো রে মা, কিভাবে বাঁচবো? টুনি অনেক কান্নাকাটি করে। এমন সময় টুনির কাছে একটা তান্ত্রিক চলে আসে। কি রে মা, তুই এভাবে কান্নাকাটি কেন করছিস বলতো? কি হয়েছে তোর? টুনি তান্ত্রিককে সব কথা খুলে বলে। আমি তো তোর কাছে সাহায্য চাইতে এসেছিলাম রে বাচ্চা, আর এসে তোর কাছে আবার এসব কথা শুনছি। তুই শান্ত হ, আমি দেখছি তোর মেয়েরা কোথায় আছে। বাচ্চা, তোর মেয়েদের যে সোনার কলাপাতার ঘর বন্দি করে রেখেছে রে। তোর মেয়েরা যে ভুলবশত ওই ঘর থেকে সোনার কলাপাতা খুলে নিতে ধরেছিল, আর ঘর রেখে গিয়ে ভুল বুঝে ওদেরকে বন্দি করে রেখেছে। ওই সোনার কলাপাতার ঘর কোথায় বাবা? আমাকে বলুন, আমি সেখানে যাব। আমার মেয়েরা ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এই বনের গভীরেই ওই ঘর অবস্থিত। আমি যাচ্ছি, আমি এক্ষুনি ওখানে যাচ্ছি বাবা।
সোনার কলাপাতার ঘর, তুমি আমার মেয়েদেরকে তোমার ঘরে বন্দি করে রেখেছো। দয়া করে আমার মেয়েদেরকে মুক্ত করে দাও। আমি তোমার কাছে হাত জোর করছি। আমার মেয়েরা ছাড়া যে আমার আর কেউ নেই। শোন, তোর মেয়েরা অনেক লোভী, তাই আমি লোভীদের শাস্তি দিয়েছি। তোর মেয়েদের মুক্তি হবে না, তুই এখান থেকে চলে যা। তুমি ভুল ভাবছো। ওরা অভাবে পড়ে তোমাকে সামনে রেখে ওরা তোমার কলাপাতার ঘর থেকে সোনার কলাপাতা নিতে চেয়েছিল, আর ওরা যা ভুল করেছে তার শাস্তি ওরা পেয়েছে। তুমি দয়া করে ওদেরকে মুক্ত করো। আমি অভাবের সাথে যুদ্ধ করে পারবো, কিন্তু আমি যে ওদেরকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। এমন সময় সেখানে পরি চলে আসে, আর টুনির কান্না শুনে পরির ভীষণ মায়া হয়। পাখি, তুমি আর কেঁদো না, দয়া করে শান্ত হও। আমি দেখছি কি করা যায়। কলাপাতার ঘর ও সত্যি বলেছে, তুমি ওর মেয়েদের মুক্ত করে দাও। আর আমি যে উপর থেকে সবটা দেখেছি, ওরা অনেক গরিব আর অসহায় পাখি। মালকিন পরি, আপনি যখন বলেছেন তবে আমি এদেরকে মুক্ত করছি। সোনারা আমার, চল মা চল, তোরা তো মুক্ত হলি, চল আমরা বাড়িতে যাই। এখানে আমরা আর থাকবো না। দাঁড়াও, তোমরা নাকি খুব অসহায়, তাই আমি তোমাদের কিছু দিতে চাই। আমার জন্মই হয়েছে গরিব অসহায় পাখিদের সাহায্য করার জন্য। এরপর ঘরটি জাদু করে ওদের এক হাড়ি সোনার মোহর দেয়। তোমাকে অনেক ধন্যবাদ সোনার কলাপাতার ঘর। আর পরি, তোমাকেও ধন্যবাদ। শোনো, তোমার জানাশোনা কোনো অসহায় গরিব পাখি থাকলে তুমি ওদেরকে এখানে আসতে বলো, কেমন? ঘর, তাহলে আজ আমিও আসি। এভাবেই তুমি অসহায় পাখিদের সাহায্য করো, কেমন?